আবারও স্বাগত একুশে বিজনেস। দর্শক, এখন রয়েছে আর্থিক প্রতিষ্ঠান খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কায়সার হামিদ। দর্শক, একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম কায়সার ভাই। ওয়ালাইকুম আসসালাম। কায়সার ভাই, প্রথমেই আমরা 9টি আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এর সাথে আমি লিঙ্ক করতে চাই যে কিছুদিন আগে 5টি ব্যাংকের যে মার্জার হলো, এই 5টি ব্যাংকের মার্জারে আমানতকারীদের স্বার্থ সংরক্ষিত হচ্ছে, কিন্তু শেয়ার হোল্ডারদের স্বার্থ একেবারেই সংরক্ষিত হয়নি। আপনি জানেন শেয়ারের দাম শূন্য ঘোষণা করা হয়েছে। আমি শুরু করতে চাই, এই 9টি আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের ক্ষেত্রে কি সেম ইস্যু আসতে যাচ্ছে? জি দেখেন, ধন্যবাদ আপনাকে। আমরা পত্রপত্রিকায় কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি লেখালেখি দেখছি বা কিন্তু ফর্মালি যদি আপনি ইনস্টিটিউশনকে জিজ্ঞাসা করেন, যেটা এসিসি ওয়েট করে, সবসময় আমরা দেখি যে প্রতিষ্ঠানের কাছে জানতে চাই যে আপনাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা। সো সেই ধরনের আসপেক্টে কিন্তু এখনো আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এরকম কোনো স্পেসিফিক নাই, উত্তর নাই যে সেন্ট্রাল ব্যাংক তাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে তাদের লিকুইডেশন শুরু হয়েছে এবং তাদের কি করতে হবে। বিকজ এক্ষেত্রে এখনো আমরা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ বা অন্যান্য কাজ সেগুলো কোনো কিছু দেখি নাই। তারপরেও আমরা যতটুকুন পত্রপত্রিকায় দেখছি এবং লেখালেখি দেখছি, সেখানে আপনার দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, আর একটা হচ্ছে এটা যারা শেয়ার হোল্ডার, যেগুলো লিস্টেড ফাইন্যান্স কোম্পানি, তাদের আসলে স্বার্থটা কি হবে। আপনি দেখেন যে বাংলাদেশ ব্যাংক একটা রেগুলেটর হিসাবে তার যে প্রাইমারি রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা দেয়া, যেটার জন্য সে রেগুলেট করে, সে কিন্তু ঠিক ওই পথেই হাঁটছে। যে সরকার থেকে যে আপনার এই 9টা আর্থিক প্রতিষ্ঠানে আমরা জানি প্রায় 15,000 কোটি টাকার বেশি ডিপোজিট আছে, যার মধ্যে প্রায় অ্যারাউন্ড 3,500 কোটি টাকা হচ্ছে আপনার ব্যক্তি আমানত। এই ব্যক্তি আমানতকারীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে সে কিন্তু ইন প্রিন্সিপাল একটা কনসেন্ট গভর্নমেন্টের কাছ থেকে ভার্বাল কনসেন্ট পেয়ে গেছে যে এই পরিমাণ অ্যামাউন্টটা তারা ব্যক্তিগুলোকে আস্তে আস্তে ফেরত দিবে। এবং ইনস্টিটিউশনগুলো, ব্যাংক এবং ইনস্টিটিউশনের যে ডিপোজিট আছে, সেটা নিয়েও কিন্তু এখনো আপনার অস্পষ্টতা আছে যে তারা আসলে কত টাকা ফেরত পাবে, কিভাবে ফেরত পাবে, আদৌ ফেরত পাবে কিনা, যেহেতু এটা লিকুইডেট হয়ে যাচ্ছে। এটা তো আপনার মার্চ ব্যাংকের মতো মার্চ হচ্ছে না যে নতুন আরেকটা আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে, তার শেয়ার ইস্যু হবে। এইটা একটা আসপেক্ট। জি কাশেম, আমি যদি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, লিকুইডেশন ওই সব আর্থিক প্রতিষ্ঠানকে করা হয়। আপনি জানেন বাংলাদেশ ব্যাংক 35টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে 20টিকে চিহ্নিত করেছিল দুর্বল হিসেবে, এর মধ্যে 11টিকে সেকেন্ড চান্স দেওয়া হয়েছে। এই 9টির অবস্থা দুর্দশাগ্রস্ত, এনপিএল এর অবস্থাও খুবই খারাপ। এই ক্ষেত্রে তাদের লিকুইডেশনের ক্ষেত্রে কোনো ভ্যালু আসবে কি? আর ভ্যালু যদি না আসে, তখন আমানতকারী অথবা শেয়ার হোল্ডারদের কোনো ব্যবস্থা আছে কি? যে দেখেন, প্রসেস অনুযায়ী যদি আমরা বলি, এই 9টা আর্থিক প্রতিষ্ঠানের বেশিরভাগের কিন্তু খেলাপি ঋণ 90%-এরও বেশি, এবং কারো কারো 98-99%। এবং অ্যাজ এ হোল এই 9টা আর্থিক প্রতিষ্ঠান কিন্তু টোটাল সেক্টরের অ্যারাউন্ড 52-53% এনপিএল হোল্ড করে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অ্যাকচুয়ালি পারফর্মিং কোনো অ্যাসেট নাই, অর্থাৎ যে অ্যাসেট খাতা কলমে আছে সেটা থেকে তেমন কোনো কিছু রিকভারি করা সম্ভব না। এখন এখানে ঘটনাটা কি হবে, আপনার যেহেতু ব্যক্তির আমানতটা সরকার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তার নিজস্ব ফান্ড থেকেই ব্যক্তি আমানতকারীদেরকে সে টাকাটা ফেরত দিবে, এবং এইখানে যারা লোন কাস্টমার আছে, যাদের কাছ থেকে টাকাটা এই আর্থিক প্রতিষ্ঠানগুলো পায়, এই টাকাটা রিকভারি কিন্তু একটা লং রান প্রসেস। এবং আদৌ এখানে এই সম্পত্তিগুলোর অস্তিত্ব আছে কিনা, সেইটার যে ফিক্সড অ্যাসেট গুলো, সেটার ভ্যালুয়েশন কি, সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। বিকজ ব্যাংকের মতো আপনার যে অ্যাসেট রিভিউটা, সেটা কিন্তু কম্প্রিহেন্সিভ অ্যাসেট রিভিউটা কিন্তু এখানে হয় নাই, কোয়ালিটি অ্যাসেট রিভিউটা। তো সেটা হওয়ার পরে বোঝা যাবে যে আসলে এখান থেকে আর কত টাকা এখান থেকে পাওয়া যেতে পারে। এখন সেইটা পেলেও আপনার যে প্রাতিষ্ঠানিক আমানতকারী যারা আছেন, তাদের টাকা তো আগে ফেরত দিতে হবে আইন অনুযায়ী, এবং এখানে অন্য যে সমস্ত পাওনাদার আছেন, সেই পাওনাদারের টাকাও কিন্তু আপনার আগে ফেরত দিতে হবে। সেগুলো দেওয়ার পরে যেটা থাকে, সেটাই হচ্ছে আপনার শেয়ার হোল্ডারের পাওয়ার কথা। এখন শেয়ার হোল্ডারের টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার বাংলাদেশ ব্যাংকের যতখানিক না রেসপন্সিবিলিটি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যালং উইথ দ্য স্টক এক্সচেঞ্জেস, তাদের কিন্তু এখানে আপনার একটা রেসপন্সিবিলিটি আছে। বাংলাদেশ ব্যাংক যেভাবে
ব্যক্তি আমানতকারীদের সুরক্ষার জন্য সরকার থেকে আপনার টাকা বরাদ্দ নিয়ে পর্যায়ক্রমে এখান থেকে টাকাটা পরিশোধ করার চিন্তা করছে, ঠিক তেমনি যে সকল আর্থিক প্রতিষ্ঠানের ব্যালেন্স শিটটা আপনার ডিসক্লোজ ছিল না এবং সেখানে রেগুলেটরদেরও কিছুটা ওভারসাইট ফেইলিওর আছে, সেই সমস্ত ক্ষেত্রে তাদের শেয়ার যারা কিনে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, তাদের প্রতি কিন্তু একটা অ্যাকাউন্টেবিলিটি কোনোভাবেই এই স্টক এক্সচেঞ্জ এবং এই ক্যাপিটাল মার্কেটের রেগুলেটর কিন্তু আপনার দায় এড়াতে পারে না। জি কায়সার ভাই, এক্ষেত্রে আরেকটু অ্যাড করতে চাই, ব্যাংক মার্জারের ক্ষেত্রে বিএসইসি এবং প্রাইমারি রেগুলেটর যারা রয়েছে তারা কি আসলে এই দায়িত্ব নিয়েছে? কারণ শেয়ার যখন শূন্য ঘোষণা করলো এবং আগে থেকে কোনো সময় দেওয়া হয়নি, যেদিন শেয়ার শূন্য ঘোষণা করা হলো তারপর থেকে তো আসলে ওই বিনিয়োগ শেয়ার হোল্ডারদের আসলে বিনিয়োগ একেবারে শূন্য হয়ে গেছে। আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটু সময় দেওয়ার সময় এসছে কিনা? দেখেন, আর্থিক প্রতিষ্ঠানে তো এখানে প্রতিষ্ঠানের অস্তিত্বই থাকবে না। একটা ব্যাংকের ক্ষেত্রে তো আপনার মার্জ হয়েছে, সো আপনি 5টা ব্যাংক মিলে নতুন একটা এন্টিটি হয়েছে সেখানে, তো সেখানেও তারও একটা পেইড আপ ক্যাপিটাল থাকবে, তার একটা শেয়ার থাকবে। সেখানে হয়তো সুযোগ ছিল যে ওই কোম্পানিগুলো শেয়ারের পরিবর্তে ব্যাংকগুলো শেয়ার আদৌ যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার তারা পায় কিনা। আর এক্ষেত্রে তো আর্থিক প্রতিষ্ঠান আপনার অবসায়ন হচ্ছে, তো অবসায়ন হলে তো এখানে কোম্পানি যদি না থাকে তাহলে তো তারা শেয়ার হোল্ডারের কোনো শেয়ারের ভ্যালুই নাই, মার্কেটে নাই। সুতরাং এইটা লিকুইডেশন প্রসেসে যদি কোনো কিছু লেফট ওভার থাকে আফটার মিটিং অল দ্য অব্লিগেশনস, তখনই না শেয়ার হোল্ডারদের টাকাটা ফেরত পাওয়ার বিষয়টা আসে। এখন এর বাইরে যদি আপনি নিয়মের বাইরে যদি সাধারণ শেয়ার হোল্ডার, এটাকে চিহ্নিত করতে হবে এবং তারা কোন সময় শেয়ারগুলো কিনেছে সেটা চিহ্নিত করার বিষয় আছে। সেইগুলো করে যদি সরকার থেকে কোনো ধরনের কম্পেনসেশন, যেহেতু এখানে রেগুলেটরি ওভারসাইটের গ্যাপ ছিল, অডিটরের ব্যালেন্স শিটটা দেয়া, ক্রেডিট রেটিং কোম্পানি, রেগুলেটর সবকিছুর মধ্য দিয়ে এগুলো হয়েছে, সুতরাং সরকারের কাছ থেকে যদি কোনো কম্পেনসেশন নেওয়ার সুযোগ থাকে, সেই উদ্যোগটা কিন্তু আপনার ক্যাপিটাল মার্কেটের রেগুলেটরকে আলাদা করেই নিতে হবে। জি, এই ক্ষেত্রে মেসেজটা যাচ্ছে কি কায়সার ভাই? আমি আপনাকে আরেকটা বিষয় যাচ্ছে যে একটু আগে 5টি ব্যাংকের মার্জার হলো, 9টি আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন, আবার 11টিও আসলে টার্গেটে আছে। বাংলাদেশের অর্থনীতিতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ছাড়া অর্থনীতি কখনো সার্ভাইভ করতে পারে না। সেই ক্ষেত্রে এটি ভবিষ্যতের জন্য কি মেসেজ দিচ্ছে বলে আপনি মনে করেন? দেখেন, এখানে দুটো জিনিস। একটা যদি আপনি আমাকে নির্মোহভাবে বলেন তাহলে আমি বলবো যে এটা একটা মেসেজ দিচ্ছে যে যারা আমানতকারী, যারা শেয়ার হোল্ডার, তারা আসলে একটা প্রতিষ্ঠানের ফান্ডামেন্টাল দেখেই তাদেরকে আপনার বিনিয়োগ করতে হবে, ডিপোজিট রাখতে হবে, এইটা একেবারে সুনিশ্চিত। কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, একজন সাধারণ বিনিয়োগকারী, একজন সাধারণ আমানতকারীর পক্ষে একটা ব্যালেন্স শিটে, এবং সেই ব্যালেন্স শিটে এই ধরনের ডিসক্লোজার ছিল না, যেগুলোকে আমরা বাংলাদেশ ব্যাংকেরও সাস্টেনেবল রেটিং এর মধ্যে দেখেছি 2023 সাল পর্যন্ত, তাদেরকে হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া, এইটা কিন্তু আসলে একজন সাধারণ আমানতকারী বা শেয়ার হোল্ডারদের পক্ষে আপনার বের করাটা সম্ভব না। সুতরাং এখানে দুইটা বিষয় সিগন্যাল দেয়। একটা হচ্ছে যে এখানে আমার যেহেতু নিজস্ব পুঁজি হারানোর সংখ্যা আছে, আমার আমানতটা হারানোর সংখ্যা আছে, সুতরাং আমাকে সাবধান হতে হবে, এক। দ্বিতীয় হচ্ছে রেগুলেটরের আসপেক্টেও আমরা মনে করি যে যেহেতু রেগুলেটরের ব্রডার স্কেলের রেসপন্সিবিলিটি বা অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষা, সুতরাং এই সাধারণ মানুষের সুরক্ষা পেতে হলে যেভাবে তাদের ডিসক্লোজার দেওয়া দরকার, যে ধরনের কোয়ালিটেটিভ ডিসক্লোজার এন্ড কোয়ান্টিটেটিভ ডিসক্লোজার থাকা দরকার, সেটা যদি এনশিওর না হয়, ভবিষ্যতেও কিন্তু একই ধরনের যদি কোনো বিষয় পুনরাবৃত্তি হয়, সেটাকে কিন্তু আপনার রক্ষা করা যাবে না, সেখানেও ক্ষতিগ্রস্ত হবে আবার আমানতকারী। জি, এক্ষেত্রে আপনি জানেন 2008-এ যখন গ্লোবাল ক্রাইসিস হলো, তখন আমেরিকাতেও আমরা জানি যে অনেকগুলো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন হতে হয়েছে, কিন্তু আবার বাই আউটও হয়েছে। বাংলাদেশকে আমরা যদিও ওই অবস্থায় তুলনা করছি না, কিন্তু আমেরিকা কিন্তু ঠিকই ঘুরে দাঁড়িয়েছে, কারণ তাদের অর্থনীতি স্ট্রং। বাংলাদেশের ক্ষেত্রে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ঘুরে দাঁড়াতে কেমন সময় লাগতে পারে বলে আপনি মনে করেন, অথবা ঘুরে দাঁড়াতে পারবে কি? এখানে আপনাকে একটা বাস্তবতা বুঝতে হবে। দেখেন, এই ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতি কিন্তু আপনার লাস্ট 2-3 বছরের মধ্যে হয় না, এই ক্ষতিগুলো হয়ে গেছে আরো অনেক আগে থেকে। তো সেই ক্ষতটা কিন্তু আমরা বয়েই কিন্তু এই অর্থনীতিতে আমরা চলছিলাম। এখন আপনি বলতে পারেন আগে আনভেল হয়নি, এখন এটাকে সারফেস হয়েছে, এটা বাইরে এসেছে। বাইরে আসাতে দুটো জিনিস ঘটেছে। একটা হচ্ছে যে দুর্বল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের টাকাগুলো ভালো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের দিকে চলে গেছে এবং কিছুটা ফর্মাল ইকোনমির বাইরে গেছে। তো সুতরাং আমি মনে করি যে আমাদের যে একটা রিকনসিলিয়েশনের দরকার ছিল, সেই রিকনসিলিয়েশনটা এখন হবে, এটা হতেই হবে। সো এত নাম্বার অফ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান এই ইকোনমি স্কেলে থাকতে পারে না।
সুতরাং সেইটার একটা সময় এসেছে। এক, জি দ্বিতীয় হলো যে আপনার বাংলাদেশের যেহেতু আপনার ইয়েটা বন্ধ হয়েছে, আমি মনে করি যে লাস্ট 1-2 বছরে কোনো ধরনের ফার্দার ড্যামেজ হয় নাই, ড্রেনেজ হয় নাই, যেটা সব পুরনো কত। সুতরাং এই যে বন্ধ হয়েছে, এটা যদি আমরা আগামী রাজনৈতিক সরকার আসার পরে কন্টিনিউশনটা দেখতে পারি এবং বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্ত শাসন এবং ব্যাংকগুলোর সুশাসনটা যদি আমরা দেখতে পারি, আমার মনে হয় যে ব্যাংক খাত ঘুরে দাঁড়াবে, জি ব্যাংক খাত আমি ঘুরে দাঁড়াতেই হবে। জি কাশেম, আপনার কাছ থেকে আরও জানবো বিরতির পরে যে আসলে এই যে ফান্ডগুলো চলে গেল, বিদেশে পাচার হয়ে গেল, ফান্ড আসবে কোত্থেকে, এ নিয়ে বিস্তারিত জানবো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেস। দর্শক, বিরতির আগে আর্থিক প্রতিষ্ঠান নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কায়সার হামিদের সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আবারও ফিরছি আলোচনায়। কায়সার ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, মার্জারের ক্ষেত্রেও আপনি দেখেছেন শেয়ার হোল্ডারদের স্বার্থ সংরক্ষিত হয়নি, আর লিকুইডেশনে তো না হওয়ার চান্সটাই অনেক বেশি। সেক্ষেত্রে বিএসইসি শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কোনো পদক্ষেপ নিতে পারে কিনা, আপনার কি মনে হয়? জি, আপনি একদম রাইট কোশ্চেনটা করেছেন। আমার কাছে মনে হয়েছে, আমি যদি খুব ওপেন বা খোলামেলা বলি, যে আমানতকারীদের স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যেভাবে এগিয়ে এসেছে এবং সরকারের কাছ থেকে বরাদ্দ নেওয়া এবং একটা কার্যক্রম গ্রহণ করা, আমার কাছে মনে হয়েছে যে এখানে যারা, যেহেতু এগুলো লিস্টেড ফাইন্যান্স কোম্পানিজ, এদেরকে আপনাকে ভাগ করতে হবে। যে ভয়টা আমাদের আছে যে স্পন্সর শেয়ার হোল্ডার, বেনামি শেয়ার হোল্ডার, তারা আসলে টাকাটা আবার পেয়ে যাবে, সো তারাই তো এই প্রতিষ্ঠানগুলো দুর্দশার পিছনে দায়ী, তাহলে আপনার এটাকে তো নির্ণয় করতে হবে আপনাকে। সো আপনার কাছে তো সব তথ্য আছে। তো এসএসসির লিডারশিপে যদি এই তথ্যটা বের করা সম্ভব, যে এখানে যারা ক্ষুদ্র শেয়ার হোল্ডার যারা আছে ব্যক্তি পর্যায়ের, তারা যারা এই ব্যালেন্স শিট এত ডিসক্লোজার বুঝতে না পারার কারণে অথবা কোয়ালিটি অডিট রিপোর্ট না পাওয়ার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এখানে বিনিয়োগ করেছেন, তাদের এই লিস্টটা আসলে দরকার। সেই লিস্টটা যদি করতে পারে এসএসসি, তারপরে এখানে তো আপনার সরকারের কাছে এই অ্যাপ্রোচটা হতেই পারে যে আমানতকারীরা যেভাবে যে কারণে তারা তাদের টাকাটা ফেরত পাচ্ছে, এখানে মানবিক দিক দিয়ে সরকার অবশ্যই এই ক্ষুদ্র যারা শেয়ার হোল্ডার আছে তাদের টাকাটা আপনার ফেরত দিতে পারে। এই ক্ষেত্রে তো আমরা অনেক ধরনের ফান্ডও দেখেছি এসএসসির কাছে আছে। এর আগেও আমরা দেখেছি যে মার্জিন লোনের সময়, মার্কেট খারাপ হওয়ার সময় ক্ষুদ্র আমানতকারীদের, বিনিয়োগকারীদের কিন্তু আপনার কম্পেনসেশন দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছে। সেই প্রচেষ্টাটা কিন্তু আপনার এখানেও হতে পারে। জি, এক্ষেত্রে আমরা বিরতির আগে যেটা বলছিলাম, এই যে ব্যাংকিং খাত, আর্থিক প্রতিষ্ঠান থেকে এতগুলো টাকা পাচার হয়ে গেছে, ব্লিডিং হয়েছে, এবং আপনি জানেন যে পুরো ব্যাংকগুলোর অবস্থা নাজেহাল হয়ে গিয়েছে। এই যে একটা গ্যাপ তৈরি হয়েছে, এত অর্থ চলে গিয়েছে, এই ক্ষতিটা পূরণ হবে কিভাবে এবং পূরণ হওয়া সম্ভব কিনা? আবার বিদেশ থেকে যে অর্থগুলো পাচার হয়েছে, বিদেশ থেকে উদ্ধারের ক্ষেত্রে কোনো ধরনের অগ্রগতি আমরা ভবিষ্যতে দেখতে পাবো কিনা? জি, প্রথম কথা হচ্ছে আপনাকে তো অফিসিয়ালি প্রুফ করতে হবে যে এই টাকাগুলো বিদেশে গিয়েছে। আমরা তো মুখে মুখে বলছি আমরা জানছি, কিন্তু আপনাকে ট্রায়াল করে অ্যাকাউন্টসের গতিবিধি দেখে এটার এন্ড বেনিফিট যিনি হয়েছেন, বেনিফিশিয়ারি, সেটা চিহ্নিত করতে হবে এবং লোকাল বাংলাদেশি ল অনুযায়ী আপনার মানি লন্ডারিং এবং ওই প্রসেসে কিন্তু আপনার সেগুলোকে অ্যাকাউন্টেবল করতে হবে। সেই কাজটা কিন্তু আমরা এখনো খুব বড় দাগে, মোটা দাগে দেখতে পাচ্ছি না। কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, কিন্তু এটা ব্যক্তি আপনি খুব সিলেক্টিভলি কয়েকটা গোষ্ঠী বা কোম্পানির ক্ষেত্রে দেখেছেন, বাট এই যে প্রায় 6 লাখ 6.5 লাখ কোটি টাকার খেলাপির কথা আমরা বলছি, এখানে অসংখ্য মানুষ আছেন যারা হয়তো তাদের টাকা সদ্ব্যবহার না করে বিদেশে নিয়েছেন। এটাকে এস্টাবলিশ করা যেমন দরকার, সাথে সাথে আপনার বিদেশ থেকে টাকা ফেরত আনা কিন্তু খুবই কঠিন বিষয়। এটা এত সহজ হবে না। যেখানে আমরা বাংলাদেশি টাকা উদ্ধার করতে পারছি না প্রচলিত আইনের মাধ্যমে, সেখানে আপনি বিদেশ থেকে টাকা ফেরত আনবেন। সেক্ষেত্রে যদি আপনার তাদের বাকি যারা এখানে বেনিফিশিয়ারি আছে বেনামে, তাদের সম্পত্তি যদি আপনি অ্যাটাচ করতে না পারেন, তাদের যদি অন্য নাগরিক ফ্যাসিলিটি যদি আপনি কার্টেল করতে না পারেন, আলাদা একটা ট্রাইব্যুনালের মধ্যে তাদেরকে নিয়ে না আসতে পারেন, তাহলে কিন্তু এই প্রচেষ্টা আমরা শুধু মুখে মুখেই কথা বলবো, এই 1-1.5 বছর যেভাবে আমরা দেখেছি, এরকম কিন্তু সময় আপনার যেতে থাকবে, আপনি কিন্তু ইফেক্টিভলি কোনো টাকাই বিদেশ থেকে ফেরত আনতে পারবেন না। জি, আরেকটি প্রশ্ন আপনাকে মাঝে করতে চাই। এনপিএল যেটি রয়েছে এখন, ব্যাংকিং সেক্টর, আর্থিক প্রতিষ্ঠান খাতে কিন্তু বলে থাকে যে এনপিএল যেটা থাকে অ্যাকচুয়ালি এটা বাস্তবিক পক্ষে দ্বিগুণ হয় সব সময়।
কারণ এই এনপিএল এর সাথে আরোগুলো প্যারামিটার জড়িত থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বর্তমানে ব্যাংকগুলো কিন্তু এনপিএল রিকভার করার চেষ্টা করছে। আপনি জানেন যে একটা স্কিম বাংলাদেশ ব্যাংক একটি কমিটি গঠন করেছে দুর্দশাগ্রস্ত ব্যবসায়ীদের হেল্প করার জন্য, রিক্লাসিফিকেশন করার জন্য 10 বছর সময় দিয়েছে। সবাই ভাবছে যে আগামী বছর হয়তো এনপিএল আরও বড় হতে পারে। আপনার কি মনে হয়? দেখেন, পলিসি সাপোর্ট ইউনিটের কথা আপনি যেটা বলছেন, বাংলাদেশ ব্যাংক বড় বড় ব্যবসায়ী শিল্প গোষ্ঠীকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটা রিস্ট্রাকচার বা রিশিডিউলের একটা স্কোপ দিচ্ছে, কিন্তু এটা আপনার একটা সাময়িক কমফোর্ট আপনি বলতে পারেন, কিন্তু এই লোনগুলো কিন্তু আপনার আবারও খেলাপি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা তাদেরকে ডিল করতে যেটা দেখছি যে তারা এই লম্বা সময় নিলেও কিভাবে তারা আসলে টাকা ফেরত দিবেন তাদের ব্যবসা থেকে, সেই বিষয়টা অনিশ্চিত। সুতরাং এই খেলাপিটা আবার হওয়ার সম্ভাবনা আছে। এক, দুই হচ্ছে আমাদের খেলাপি তো 1,25,30,000 কোটি টাকা থেকে বাড়তে বাড়তে 6 লাখ কোটি টাকা আমরা দেখতে পাচ্ছি। তো এইটা থামার জন্য আপনার বাকি আপনার যে সিমটম সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। অর্থনীতির যে অবস্থা বাংলাদেশের, তাতে এই খেলাপি ঋণের পরিমাণ অদূর ভবিষ্যতে বাড়বে। এক, দুই হচ্ছে যে যেগুলো সাময়িক সময় নিয়ে আপনার রিশিডিউল বা রিস্ট্রাকচার হবে, এর একটা বড় অংশ, উল্লেখযোগ্য অংশ কিন্তু আপনি আবার নেক্সট 6 মান্থ 1 ইয়ার পরে এই গ্রেস পিরিয়ডটা চলে গেলে কিন্তু আপনার খেলাপি হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এখানে যদি ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঠিকমতো আবার ক্যাপিটাল ইনজেক্ট না করে যদি ব্যবসা থেকে রেভিনিউ জেনারেট করতে না পারে, রাজনৈতিক পরিস্থিতি যদি ইমপ্রুভ না হয়, ব্যবসায়িক পরিবেশ যদি আপনার তৈরি না হয়, এবং গভর্নমেন্ট যদি ইউটিলিটি সার্ভিসগুলো না দিতে পারে, গ্যাস বিদ্যুৎগুলো, তাহলে কিন্তু এই যে একটা বড় সংখ্যক কাস্টমারকে, কয়েক লাখ কোটি টাকার কাস্টমারকে আমরা এই পলিসি সাপোর্টের আওতায় আনলাম, এটা কিন্তু আপনি দেখতে পারবেন 1-2 বছর পরে ইট উইল কাম ব্যাক টু এগেন উইথ এ বিগার অ্যামাউন্ট। আমরা আশা করি যে এই অবস্থা হবে না। সংকট, আপনি যে বিষয়গুলো আপনি কিন্তু সমাধানও দিয়েছেন, এখন এক্ষেত্রে সমাধান হয় কিনা, এবং এক্ষেত্রে আমাদের বিদ্যুৎ অবকাঠামো, গ্যাস আপনি জানেন যে গ্যাসের 5টি কূপ নতুন করে খনন হচ্ছে, গ্যাসের কিছুটা সরবরাহ বাড়ছে, বিদ্যুৎও এক্ষেত্রে কিছুটা সরবরাহ বাড়ছে, সবকিছু দেখা যাক দিন শেষ হয় কিনা। আমাদের শেষ করতে আপনি সংক্ষিপ্তভাবে যদি বলতেন। যে আমাদের মাস্টার প্ল্যান দরকার, এই যে বাসা বাড়িতে গ্যাস পুড়িয়ে ফেলা, কোনো লং টার্ম প্ল্যানিং এর মধ্যে না যাওয়া, এইগুলো থেকে বের হয়ে আসে একটা আমরা নির্বাচিত সরকার দেখতে চাই, যার অধীনে একটা বিজনেস ইনাবলিং এনভায়রনমেন্ট যাতে তৈরি হয়। এবং এখানে যদি সত্যিকারের সাপোর্ট আমরা না দিতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশের যে অর্থনৈতিক সম্ভাবনা সেটা কিন্তু বিপদের মধ্যে পড়বে। জি, আমরা আশা করি সরকারের নীতি নির্ধারক মহল অবশ্যই এই বিষয়গুলো নিয়ে ভাবছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঠিক চিত্রটি তুলে ধরার জন্য। আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের আর্থিক প্রতিষ্ঠান খাত নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কায়সার হামিদ। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।